আরে লোকটা ভিতরে বসে করছে নাকি? বাইরে আসা কোনো লক্ষণই নেই। আরে ভিতরে শুয়ে আছেন নাকি? অদ্ভুত লোক সবাই, অন্য লোকের টাইমের কোনো ভ্যালুই নেই। স্যার, এত লেট? এই সার্ভিস তোমাদের রিসর্টের? সরি স্যার, আপনি কাঁচে চেয়েছিলেন কিন্তু সেটা পাইনি, তাই ছুরি এনেছি। এটা দিয়ে কাজ হয়ে যাবে। হ্যাঁ দাও। ব্লাডি কাউজি পিপল, 10:30 বেজে গেছে, মিটিং এ যেতে হবে আমায়, অ্যাপয়েন্টমেন্ট আছে। আর ভিতরে ওই লোকটা বসে ধর্ণা দিচ্ছে। স্যার স্যার, আপনি ভেতরে যেতে পারেন না স্যার। স্যার স্যার। হ্যালো, এই যে শুনতে পাচ্ছেন আপনি? আরে ও দাদা, তাড়াতাড়ি করুন, আমার লেট হয়ে যাচ্ছে। আরে ভদ্রতা বলেও একটা জিনিস আছে। আরে নিজে বাড়ি ভেবেছেন নাকি এটাকে? আরে লোকের সহ্যেরও একটা সীমা আছে। আরে আপনি শুনতে পাচ্ছেন কি না? কি বলছে? হ্যাঁ মেঘা, আমি পার্টিতে আসার চেষ্টা করব, কোনো প্রমিস করছি না। আসলে আমার কাজটাই এমন, যে কোনো সময় যে কোনো কাজ আসতে পারে। ঠিক আছে, চল এবার রাখছি, বাই। না, এসব চলবে না। রাত 1টা 2টোর সময় যে কেউ এসে ডিস্টার্ব করবে। অল্প বয়সী একটা মেয়ের বাড়িতে রাত্রিবেলা কোনো ছেলে আসার মানে হলো আমরা খুব ভালো বুঝি সেটা। কি চলছে এখানে? হ্যাঁ, আরে কাঁদছে কেন? আপনি এনাকে জিজ্ঞাসা করুন না এসব এখানে কি চলছে। দেখুন ম্যাডাম, এটা একটা সোসাইটি আর আমাদের ফ্যামিলি আছে। আরে কি সব দুষ্কর্ম করছে এখানে? দুষ্কর্ম? কি বলতে চাইছেন? এর মানে হলো এই দুটো ছেলে রাত বিরেতে ওর বাড়িতে আসে, দরজায় কড়া নাড়ে, বদমাইশি করে। আর তুমি একটা কথা মন দিয়ে শুনে রাখো, তুমি নিজে এখান থেকে চলে যাও, তা না হলে আমরা সবাই মিলে এখান থেকে তোমাকে বার করে দেবো। এক মিনিট, আপনারা শান্ত হন। কারা এই লোকগুলো? আমি জানি না কারা এরা। দুদিন ধরে আমার রুম পার্টনার নেই, আর এরা রোজ রাতে এসে আমাকে জ্বালাতন করে। আরে আমি তো এদেরকে কখনো এর আগে দেখিও নি। দেখ জিয়া, মিথ্যে বলবি না। তুই আমাদেরকে ডাকিস, এখন বলছিস চিনিস না? হ্যাঁ সত্যি বলছি, সব সময় ফোন করে ওই আমাদেরকে ডেকে আনে। দেখো, মিথ্যে কথা বলো না, আমি তোমাদের চিনি না, জানি না এরা কেন মিথ্যে অপবাদ দিচ্ছে। দেখো, এইসব সত্যি মিথ্যের বাহানা অন্য কোথাও গিয়ে করবে, বুঝেছো? গুপ্তা বাবু, আপনি এই বিষয়টা ফয়সালা করুন। আর আপনি যদি এটা করতে না পারেন তাহলে আমরা সবাই মিলে এই মেয়েটির ঘর আমরা খালি করে দেব। প্লিজ স্যার, এরকম করবেন না। আমি তোমাকে ঘরটা ভাড়া দেওয়ার সময় বলেছিলাম না আমার সোসাইটির রুল খুবই শক্ত? কি বলেছিলাম না বলো? প্লিজ স্যার, সত্যি বলছি আমার কোনো দোষ নেই। তাও দুদিনে আমার রুম পার্টনার এসে যাবে, তখন আমি আমার সব জিনিস এখান থেকে নিয়ে যাব। ওকে, 2 দিন সময় দিলাম, কিন্তু 2 দিনের রুমটা খালি করে দেবে, বুঝলে? এই তুমি যা এখান থেকে, চল বেরো। ঠিক আছে জিয়া, কিন্তু এটা ঠিক করলি না তুই। নিজেই ডাকলি আর ডেকে ইনসাল্ট করলি, অদ্ভুত ব্যাপার তো। চল চল। জিয়া, কেঁদো না। যদি তুমি নির্দোষ হও তাহলে সবাই সেটা বুঝতে পারবে। কেঁদো না। চলো চলো চলো, পালিয়ে যাই, পালিয়ে যাই। মার্ডার হচ্ছে। চলো 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 এখান থেকে, চলো। আমাকে জায়গা দিন ম্যাডাম। ম্যাডাম, আমাদের বিলটা আমার সাথে আপনার কথা আছে, প্লিজ শুনুন।
আপনারা একটু শান্ত হন। দেখুন, একটা খুন হয়েছে, যতক্ষণ না আমাদের ইনভেস্টিগেশন পুরো হচ্ছে কেউ এই হোটেল ছেড়ে যাবেন না। ম্যাডাম, আপনিও মনে রাখবেন, কোনো গেস্ট এখান থেকে যাবেন না, বুঝেছেন? স্যার, স্যার বডি নেই এখানে। বডি নেই? সেটা কি করে সম্ভব? বডিটা গেল কোথায়? বডি কি করে উধাও হয়ে গেল? কিভাবে এটা সম্ভব? আর স্যার, যদি কেউ মার্ডার করে থাকে আর তারপর বডিটা নিয়ে গিয়ে থাকে, তাহলে মাথাটা কেন রেখে যাবে? সেটাই তো, মাথাটা এখানে রেখে গেছে, ধরটা নিয়ে গেছে, তাহলে কোনো না কোনো চিহ্ন তো থাকবে এখানে। কেউ না কেউ তো নিশ্চয়ই দেখে থাকবে, কেউ না কেউ তো এই জায়গায় ছিল। কোথায় কোথায় গেল লাশটা? এখানে হয়েছিলটা কি? না 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 না, এখানে যা কিছু হয়েছে না চালুকে, এখানেই হয়েছে, এই চার দেওয়ালের মধ্যেই হয়েছে, এই স্টিম বক্সে, এখানে। স্যার, এই মাথাটা দেখে মনে হচ্ছে যে কেউ ওকে অত্যন্ত নৃশংসভাবে এখানে হত্যা করেছে, কিন্তু এখানে কোনো রকম রক্তের দাগ, কোনো চিহ্ন, কিচ্ছু নেই। এক্স্যাক্টলি, যেখানে মাথা কাটা হয়েছে সেখানে রক্ত চারদিকে ছিটে যাওয়ার কথা, রক্ত মেঝেতে ছড়িয়ে থাকার কথা, কিন্তু এখানে রক্তের কোনো চিহ্ন মাত্র নেই, কোনো ছাপ নেই। এদিকে দেখো, বক্সটাতে রক্তের কোনো চিহ্ন মাত্র নেই, কোনো চিহ্ন নেই, কোনো অস্ত্রের চিহ্নও নেই। শালুকে, মাথা কাটা হয়েছে, লাশ উধাও হয়েছে, অথচ এই রুমে কোনো স্পট নেই। রুমটা অ্যাজ ইট ইজ পরিষ্কার। এটার মানে কোনো না কোনো গোলমাল নিশ্চয়ই আছে, কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে বস। স্যার, হ্যাঁ, যার খুন হয়েছে তার বন্ধুরা সব বাইরে রয়েছে। ঠিক আছে, চলো আমি যাচ্ছি। ঠিক আছে। শালুকে, দেখো এই রুমটাতে প্রতিটা কোণায় ভালো করে দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। দেখছি। স্যার, হ্যাঁ? এই হলো বন্ধুরা। আপনারা রজতের বন্ধু, তাই তো? হ্যাঁ স্যার। শেষবারের মতন কখন দেখা হয়েছিল? স্যার, আজ সকালেই দেখা হয়েছিল। আচ্ছা, কোনো খটকা লেগেছিল আপনাদের রজতের ব্যবহারে? স্যার, এমন তো কোনো ব্যাপার নেই। ইনফ্যাক্ট আমরা জিম থেকে একসাথেই ফিরছিলাম, করিডোরে ওর সাথে আমাদের কথা হয়, খুব ফ্রেশ আর খুব হাসি খুশি লাগছিল। আরে রজত, কেমন ছিল তোর মাসাজ? খুব ভালো লাগছে এখন। সেমিনারের জন্য এসছি, কিন্তু এখন মনে হচ্ছে ভ্যাকেশনে এসছি। আমার তো মনে হচ্ছে তুই ভ্যাকেশনেই এসেছিস। আচ্ছা, সেমিনারে গিয়ে ঘুমোস না যেন? না না, আমি এখন আধা ঘন্টা স্টিম বাথ নেবো, টক্সিনস গুলো ক্লিয়ার হয়ে গেলে এমনি ফ্রেশ হয়ে যাব। স্যার, তারপর আমরা দুজন এই স্টিম রুমে আসি, আর ওই স্টিম রুমের অ্যাটেন্ডেন্ট রিকি স্যার ওই স্টিম রুমটা রেডি করে দিয়েছিল রজতের জন্য। গুড মর্নিং স্যার। গুড মর্নিং রিকি। 10টা অ্যাপয়েন্টমেন্ট আছে আমার। ইয়েস স্যার। স্যার, আপনি সাইন করুন। থ্যাংক ইউ স্যার। আসুন। কতক্ষণ লাগবে? মাত্র 25 মিনিট। চল রজত, তুই কর, আমি আসি, ব্রেকফাস্টে দেখা হবে। চল, ঠিক আছে। ওকে। স্টিম রুমের অ্যাটেন্ডেন্ট রিকি। রিকি, এই স্টিম রুমের অ্যাটেন্ডেন্ট রিকি, সে কোথায়? একটু ডাকুন তো। স্যার, ও জবে থেকে ঘটনাটা হয়েছে তখন থেকেই উধাও। রিকি এই রিসোর্টেই কোথাও নেই। রিকি উধাও? যখন এটা ঘটেছে তখন থেকে রিকি উধাও। এই রিকির খোঁজ নিতে হবে। স্যার, স্যার, খুন, আরেকটা লাশ ওইদিকে আছে।
এসব কি হচ্ছে আপনার হোটেলে? হ্যাঁ, একটা কাটা মাথা পেলাম যার বডি পাওয়া যাচ্ছে না, তারপরে আর একটা খুন। স্যার আমি তো নিজেই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। আপনি বাইরে দাঁড়ান। বুকের উপর দুটো আঘাতের চিহ্ন। স্যার ক্ষত খুব গভীর, খুব জোরে চালানো হয়েছে। হ্যাঁ, মোবাইল। কিরণ, স্যার দেখো এটার ফিঙ্গারপ্রিন্ট চেক করো। স্যার হ্যাঁ, এই খালি ব্রিফকেসটা? স্টিলের ব্রিফকেস, তার উপরে খালি। নিশ্চয়ই এর ভেতরে কোনো এমন জিনিস ছিল যেটার কারণে হয়তো একে মেরে ফেলা হয়েছে। স্যার, স্যার এই দুটো গ্লাস। দুটো গ্লাস? লিপস্টিকের তো কোনো মার্ক দেখছি না, কিন্তু একটা ব্যাপার পরিষ্কার যে ওর কাছে কেউ নিশ্চয়ই এসেছিল। এমন কোন লোক যাকে হয়তো ও ভালো করে চিনতো। নিশ্চয়ই ওকে ভালো করে চিনতো। আচ্ছা, কি নাম ছিল এই গেস্টের? স্যার বিনয় নাম ছিল ওনার, আর এখানে একটা সেমিনারে যোগ দিতে এসেছিল। বিনয়? আচ্ছা, ওর সঙ্গে যারা দেখা করতে এসেছিল সেটা নিশ্চয়ই রিসেপশনে রেজিস্টারে পেয়ে যাবো। হ্যাঁ স্যার। দেখো, বিনয়ের ব্যাপারে আমরা আরো কিছু জানতে চাইছি। আচ্ছা, বিনয় কবে এসেছিল এখানে? স্যার মিস্টার বিনয় আজকে সকালেই চেক ইন করেছিল আমাদের রিসর্টে, প্রায় 8টার সময়। 8টার সময়? হ্যাঁ স্যার। এই বিনয় কি একাই এসেছিল নাকি সঙ্গে কেউ ছিল? না স্যার, উনি একাই ছিলেন। ওনার রুমে কেউ বাইরে থেকে দেখা করতে এসেছিল? না স্যার, বাইরে থেকে তো কেউ আসেনি, কিন্তু সেমিনার থেকে যদি কেউ ওনার রুমে গিয়ে থাকে তাহলে সেটা জানি না। আচ্ছা, বিনয়ের ব্যাপারে কোনো বিশেষ কথা তোমার মনে পড়ছে? মানে আমি বলতে চাইছি যে কোনো ব্যাপার। আপনার হোটেলে ব্রিফকেসের জন্য কোনো পার্সোনাল লকার আছে? আই এম সরি স্যার, আমাদের রিসর্টে এরকম কোনো ফ্যাসিলিটি নেই। ওকে। হ্যাঁ স্যার, ওনার কাছে একটা ছোট স্টিলের ব্রিফকেস ছিল যেটাকে উনি খুব সামলে রাখছিলেন, আর সেটার জন্য উনি পার্সোনাল লকারের কথাও বলছিলেন। বাট স্যার আমাদের রিসর্টে এরকম ফ্যাসিলিটি নেই। স্টিলের ব্রিফকেস? মনে হয় ওই স্টিলের ব্রিফকেসটার কথাই বলছে যেটা ওর বেডে আমরা পেয়েছি। নিশ্চয়ই ওর মধ্যে কোনো দামি জিনিস ছিল। স্যার এরকম তো হতে পারে যে এই বিনয়ের মৃত্যুর এটাই একটা কারণ। হ্যাঁ স্যার, বিনয়ের রুমে হোটেলের বাইরে থেকে কেউ নয়, হোটেলের ভেতরেই কেউ এসেছিল আর দুজনে একসাথে বসেছিল। স্যার। হ্যাঁ কিরণ? স্যার এই ফোনে যে ফিঙ্গারপ্রিন্টস রয়েছে সেগুলো নিয়ে নিয়েছি। ভেরি গুড। দেখতে হবে লাস্ট ফোন কে করেছিল। পার্টনার? নিশ্চয়ই কোনো পার্টনার ফোন করেছিল বিনয়কে। খোঁজ নিয়ে দেখতে হবে কে সেই পার্টনার। হ্যালো। হ্যাঁ, তুমি আজ থেকেই কাজ শুরু করে দাও, এটা দরকার।
জিয়া, দরজা খোলো জিয়া। জিয়া, জিয়া, জিয়া দরজা খোলো, না হলে কিন্তু ভেঙে ফেলবো আমরা, বলে দিচ্ছি কিন্তু। এটা ওদের রোজকার নাটক। জিয়া, দরজা খোলো জিয়া। জিয়া প্লিজ দরজা খোলো, প্লিজ, না হলে কিন্তু দরজা ভেঙে দেবো, আমি কিন্তু বলে দিচ্ছি। জিয়া, জিয়া, পুলিশকে ফোন করি, তাহলে সব জানতে পারবো। জিয়া, দরজা খোলো জিয়া। জিয়া, স্যার, হ্যাঁ সারিকা। স্যার, এর মাথার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। আচ্ছা, কি অদ্ভুত ব্যাপার? স্যার, এর গলার কাছে না তো কোনো জিনিস দিয়ে কাটবার চিহ্ন আছে আর না ভাঙবার। কিন্তু কোনো না কোনো চিহ্ন তো নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, কোনো চিহ্ন তো থাকাই উচিত। যদি হাতিয়ারের চিহ্ন না থাকে তাহলে অন্য কিছু চিহ্ন আছে যা দিয়ে মারা হয়েছে। আর এর মাথার ভেতরের অংশটা একদম খালি। এরকম মনে হচ্ছে যে সমস্ত জিনিস গলে বেরিয়ে গেছে। তা কি করে হতে পারে সারিকা? মাথার ভেতর তো মোম থাকে না নিশ্চয়ই, রক্ত আছে, মাসেলস আছে, টিস্যু আছে। হ্যাঁ, কিন্তু মাথার ভেতরটা একদম খালি। আচ্ছা সারিকা, এর মাথার ভেতর থেকে যে ফ্লুইড বেরিয়েছিল সেই ফ্লুইডটাকে চেক করো, ওতে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ, এই দেখুন। আরে অ্যাসিড! এর মাথার ভেতরে অ্যাসিড! স্যার, এটার মানে অ্যাসিড বা কোনো কেমিক্যাল দিয়ে এর মাথার ভেতরের অংশটা আর শরীরটাকে গলিয়ে দেওয়া হয়েছে, আর তারপরে স্টিম বক্সে ড্রেন পাইপ দিয়ে বাইরে বের করে নেওয়া হয়েছে। হ্যাঁ, তাও 30 মিনিটের মধ্যে। স্যার, এটা কিভাবে সম্ভব? আমরা তো বইয়ে পড়েছিলাম যে কনসেন্ট্রেটেড অ্যাসিড যে কোনো বডিকে পোড়াতে গেলে কমপক্ষে 20 ঘন্টা লাগা দরকার। ইউ আর রাইট শ্রেয়া, 20 ঘন্টাই লাগা উচিত, কিন্তু এই কেসটাতে এমনটা হয়নি। আর একটা কথা, এই ড্রেন পাইপে আমি ক্যালসিয়াম ফসফেট যা দিয়ে মানুষের হাড় তৈরি হয় ওইটা আর কিছু টিস্যুর টুকরো পেয়েছি। আমার মনে হচ্ছে যে অ্যাসিড দিয়ে এই লোকটির শরীরকে গলানো হয়েছে, এই অ্যাসিড কোনো নতুন ইনভেনশন, কোনো নতুন আবিষ্কার। হ্যাঁ স্যার, ওই বটলের নিচের অংশ দিয়ে যে দাগটা বানানো হয়েছিল যে কেমিক্যাল দিয়ে, ওটাও অ্যাসিড ছিল, আর আমাদের কোনো কেমিক্যালসের সঙ্গে ম্যাচই করছে না। কিন্তু স্যার, যদি এই অ্যাসিড রজতের বডিটা গলিয়ে দেয়, তাহলে ওই স্টিম বক্স কেন গললো না? সেটা এই কারণে যে ওই অ্যাসিড কোনো মেটালিক জিনিসকে গলায় না, আর সেই কারণে ওই অ্যাসিডটাকে কাঁচের বোতলে রাখা হয়েছিল। তাহলে তো স্যার ওর খুব কষ্ট হয়েছিল। না অংশ, আমার মনে হচ্ছে না যে খুব কষ্ট অনুভব করেছে। কেন স্যার? কারণ শ্রেয়া প্রথমে একে বেহুশ করা হয়েছিল। প্রথমে বেহোশ করা হয়েছে, তারপর মারা হয়েছিল, আর তারপর স্টিম বাথে ড্রেনিং পাইপ দিয়ে বাইরে বার করা হয়। খুব ভয়ঙ্কর আর সাংঘাতিক পদ্ধতি কাউকে খুন করার। হ্যাঁ, খুবই অদ্ভুত। এটা কেমন ভাবে করা হয়েছিল, কি ধরনের অ্যাসিড, এইসব জানবার জন্য আমার কিছু সময় লাগবে। কিন্তু স্যার, যদি এটা কারোর আবিষ্কার হয়, সন্ধান হয়, তাহলে এটা তো নিশ্চিত যে সে সেটার পেটেন্টটা নিশ্চয়ই রেজিস্টার করেছে। নিশ্চয়ই করিয়েছে। ইন্টারেস্টিং। তার মানে যেই পেটেন্ট রেজিস্টার করিয়েছে তার সমস্ত ইনফরমেশন
আমরা গভর্নমেন্ট অফিস থেকে পেতে পারি। হ্যালো, কি রজতের? ওকে, এখনই জানতে পারা গেল যে বিনীত যে পার্টনারের নাম্বারে ফোন করেছিল সেটা আর কারো নয় বরং রজতের নাম্বার ছিল। তার মানে বিনয় আর রজত একে অপরকে চেনে। আর রিসর্টে বিনয়ের রুমে যে দুটো গ্লাস পেয়েছিলাম আমরা, তার মধ্যে একটা গ্লাস নিশ্চয়ই রজতের ছিল। এবার তো বিনয়ের বাড়ির লোকের কাছ থেকে জানতে পারা যাবে। মনে হচ্ছে রিকি বাড়িতে নেই, ভেঙে ফেলো দরজা। চেক করো। এই বোতলটা দেখো, এর নিচের অংশটা ঠিক সেই রকম যেরকম চিহ্ন আমরা ওই রিসর্টের স্টিম রুমে পেয়েছিলাম। ও, এই কেমিক্যালটা দিয়েই রিকি রজতের বডিটাকে গলিয়ে ওকে খুন করেছে। হ্যাঁ, কিন্তু একটা স্টিম রুমের অ্যাটেন্ডেন্ট কাউকে এভাবে বুদ্ধি করে মারতে পারে না। এটা ওর নিজের বুদ্ধি হতেই পারে না। কেউ আছে যে ওকে দিয়ে এটা করিয়েছে। কে করাতে পারে এসব? এর জবাব তো রিকি দেবে। হ্যাঁ, আর সেই জন্যই রিকিকে খুঁজে পাওয়াটা খুব দরকার। চলো বাইরে গিয়ে জিজ্ঞেস করি, হয়তো বাইরে কেউ ওকে যেতে দেখে থাকবে। ওয়াও, এক্সকিউজ মি, তোমরা সবাই এখানে আশেপাশেই থাকো? হ্যাঁ। আচ্ছা, এখানে রিকি নামে একজন থাকে, তোমরা চেনো? দেখেছো আজকে ওকে? হ্যাঁ স্যার, আমি দেখেছি ওকে। খুব তাড়াহুড়োই ছিল, আর একটা ব্যাগও ছিল ওর হাতে। আচ্ছা, কোন দিকে গিয়েছিল ও? স্যার ওই দিকে। ওই দিকে? হ্যাঁ স্যার, একটা ট্রাক এলো আর রিকি ওতে বসে চলে গেল। থ্যাংক ইউ, চলো ওদিকটায় গিয়ে দেখি। এই দেখো, এখানে বালি পড়ে আছে, মনে হয় ট্রাক থেকে পড়েছে। এর মানে হলো যে ট্রাকে রিকি গেছে সেই ট্রাকটা বিল্ডিং ম্যাটেরিয়াল নিয়ে যাচ্ছিল। আশেপাশে নিশ্চয়ই কোনো কনস্ট্রাকশন চলছে, চলো দেখি। হ্যাঁ বলুন। সিআইডি। সিআইডি? হ্যাঁ, গত সপ্তাহে যে কটা অ্যাসিডিক কেমিক্যালকে পেটেন্ট করানো হয়েছে সেগুলো রেজিস্টার করানোর লোকগুলোর নাম এবং ঠিকানা আমাদের চাই। কেমিক্যালের নামটা কি বলুন? আপনারা ওই ফাইলটা আমাদের দিয়ে দিন, আমরা নিজেরাই খুঁজে নেব। ঠিক আছে। এ দেখো, এই অ্যাসিডটা হাইড্রোওয়ার্কস নামের একটা কোম্পানি রেজিস্টার করিয়েছে, আর এই কোম্পানিটার মালিক রজত আর বিনয়। সেজন্য বিনয়ের সেলফোনে রজতের নাম্বার পার্টনারের নাম দিয়ে সেভ করা ছিল। রজত নিজের আবিষ্কারেই মরল, আর ওর পার্টনার বিনয়কে একটা বদ্ধ ঘরে মর অবস্থায় পাওয়া গেল। ইন্টারেস্টিং। কেসটা তো দেখছি আরো জটিল হয়ে যাচ্ছে। নয়না দেবী, আমরা অত্যন্ত দুঃখিত বিনয়ের মৃত্যুতে। আমরা আপনার বেশি সময় নেব না। হ্যাঁ, কিন্তু আপনার কাছ থেকে কিছু তথ্য দরকার আমাদের। আমি তো এখনো বুঝতে পারছি না যে বিনয়ের সঙ্গে কারোর কি শত্রুতা থাকতে পারে। খুব ভালো একজন মানুষ, আর মিশতে ভালোবাসতো লোকজনের সঙ্গে। আচ্ছা, এমন কোনো ঘটনা বা ওনার কখনো কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়েছিল বা কোনো শত্রুতা বা কিছু মনে আছে আপনার? কিছু
শত্রুতা কারোর সঙ্গে ছিল না, কিন্তু হ্যাঁ কিছুদিন ধরে ওকে কেউ ফোনে বারবার হুমকি দিচ্ছিল। হুমকি? কারা ছিল তারা? আমি জানি না, কিন্তু আমি অনেক বোঝাই ওকে যে ও যেন গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করে দেয়, কিন্তু ও আমার কোনো কথা শোনেনি। খালি বলতো যে কেউ মজা করছে, সিরিয়াসলি নিনই না এই কথাটা ও। নয়না দেবী, আপনি আমাদের হাইড্রোওয়াক্সের ব্যাপারে কি বলতে পারেন? আমাদের ইনফরমেশন অনুযায়ী বিনয় আর রজত দুজনে পার্টনার ছিল, আর এরা দুজনে মিলে কোনো একটা বিশেষ কেমিক্যালস তৈরি করেছিল। দেখুন, আমি শুধু এটুকু জানি যে ওনারা দুজন একসঙ্গে কাজ করতেন, ব্যাস। দেখুন নয়না দেবী, ওই কেমিক্যালটাই ব্যবহার করে প্রথমে কেউ রজতকে আর তারপর বিনয়কে মেরে ফেলে। সেটা কি করে হতে পারে? ওই কেমিক্যালটা তো ও নিজের সঙ্গে নিয়ে যাওয়ার কথা ছিল একটা ব্রিফ কেসে। ওর সেমিনারে কিছু পেপার সাবমিট করার ছিল, আর ওখানে রজতের সঙ্গেও দেখা করার কথা ছিল। আচ্ছা নয়না দেবী, এর আগে কি কখনো এমন ঘটনা ঘটেছে যেটায় আমরা কোনো সাহায্য পেতে পারি? সেরকম বিশেষ কিছু নয়, কিন্তু হ্যাঁ কলেজের দিনগুলোতে যখন ও জুনিয়র কলেজে পড়তো তখন কিছু একটা হয়েছিল যার জন্য ওকে কলেজ থেকে বরখাস্ত করে দিয়েছিল। আচ্ছা, ওই কেস কি ছিল সেই ব্যাপারে কিছু বলেছিল আপনাকে? দেখুন, আমি বেশি কিছু বলতে পারবো না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে কিছু একটা তো হয়েই ছিল যার জন্য ওকে রেস্ট্রিকেট করা হয়েছিল অকারণে। কোন কলেজ ছিল সেটা? আগে RN কলেজ। থ্যাংক ইউ। বিনয় আর রজতের খুনের সঙ্গে এই কলেজের ঘটনাটার কি সম্পর্ক রয়েছে সেটা জানতে হবে। এই দেখো, বালি এখানেও পড়ে আছে, আর এইদিকে দেখো টায়ারের দাগ। তার মানে ট্রাক এখানে এসে দাঁড়িয়ে গেছিল, কিন্তু এই কনস্ট্রাকশনের কাজটাও তো বন্ধ আছে। সেটাই কারণ যে আমাদের এই পুরো জায়গাটা চেক করতে হবে। চলো ভিতরে গিয়ে দেখা যাক। স্যার, রিকি এখানে রয়েছে। রিকি, রিকি, এর তো শরীর ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ স্যার, ওর স্কিনও শক্ত হয়ে গেছে। আগে ওকে হসপিটালে পাঠাও। নিশিতা, অ্যাম্বুলেন্স ডাকো। এর গায়ে জেলের মতো কিছু একটা লেগে রয়েছে, যার ফলস্বরূপ ওর শরীর শক্ত হয়ে গেছে। আর এই দেখো, আশেপাশের পাথরগুলোতেও জেলের মতো কিছু একটা। এই দেখো, এই জেল আসলে কি সেটা তো আমাদের খতিয়ে দেখতেই হবে। এই টুকরোগুলোকে ল্যাবে নিয়ে চলো। যে ধরনের কেমিক্যাল আমরা ক্রাইম স্পটে পেয়েছি ওই ধরনের কেমিক্যাল আমি তৈরি করেছি, আর সেই কেমিক্যালটা আমি এই বক্সে ঢালছি। সারিকা, বডি টেম্পারেচার পেয়েছো? নর্মাল স্যার। গুড। এই স্টিম বক্সটায় যে বডিটা আছে সেটা প্রায় মানুষের বডির মতোই। মানে আপনি বলতে চাইছেন যে ক্লোনের মতো? সেটাই ভেবে নাও। ও, এখন এই মেশিনটায় আমি যে কেমিক্যালটা ঢেলেছি তার স্টিম আমি স্টিম বক্সে পাস করাচ্ছি। প্রায় 30 মিনিট ধরে স্টিমটা পাস করাবো, তারপর দেখি কি হয়।
অদ্ভুত ব্যাপার স্যার, 30 মিনিটের মধ্যে পুরো বডি ডিসলভ হয়ে গেল। হ্যাঁ নিখিল, এই কেমিক্যাল খুব শক্তিশালী। একটুখানি পরিমাণে সম্পূর্ণ বডিটা একদম গলে যেতে পারে। ভিকির বডিটাও এই কেমিক্যালের কারণেই একদম গলে গেছিল। আই সি, ভীষণ সাংঘাতিক কেমিক্যাল সেটা। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে 2005-এর একটা কেসের ব্যাপারে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। 2005? এ তো অনেক পুরনো কেস, বলতে গেলে অনেক বছরের পুরনো। হ্যাঁ, আপনি রমেশ বাবুকে জিজ্ঞেস করুন, উনি এখানকার সিনিয়র। থ্যাংক ইউ। রমেশ বাবু, ইয়েস, আমরা সিআইডি থেকে 2005-এ একটা ঘটনা ঘটেছিল যাতে রজত আর বিনয়ের নাম ছিল। রজত আর বিনয়? আসলে ব্যাপারটা হচ্ছে কি, প্রত্যেক বছর এত ছেলে মেয়ে ভর্তি হয় যে না, ওই কেসে এই দুটো ছেলেকে রাস্টিকেট করা হয়েছিল। রাস্টিকেট? আরে হ্যাঁ, মনে পড়েছে। ওই বছরই কলেজে একটা স্টুডেন্টের মৃত্যু হয়েছিল, আর ওই দুটো ছেলের নামই ওই কেসে জড়িয়ে গেছিল। অনেক ঝামেলা হয়েছিল। এই স্টুডেন্ট কে ছিল, আর ওর মৃত্যুই বা কিভাবে হয়েছিল? ম্যাডাম, ভীষণই আশ্চর্যজনক ঘটনা ছিল। এই ব্যাপারটা ল্যাবরেটরিতে ঘটেছিল। এত রাত পর্যন্ত কে কাজ করছে? কে কাজ করছে? আরে বাবা, কাজের মধ্যে হারিয়ে গেছো? জবাবটা দাও, কতক্ষণ কাজ করবে? আরে চুপ করে আছো কেন? আমাকে বলো, ল্যাবরেটরি বন্ধ করবো না খুলে রেখে দেবো? দেখুন সম্পত্তির কি হয়ে গেল। দেখুন না কি হচ্ছে। দেখুন স্যার, দেখুন স্যার, দেখুন কি হলো। দেখুন স্যার। স্যার, ভীষণ ভয়ানক কাণ্ড ছিল। আমি এরকমটা কখনোই দেখিনি। একটা লোক দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গলে গেল। সম্পদ নাম ছিল ওর, পুলিশ কেসও হয়েছিল ওর, আর বিনয় আর রজতকে রাস্টিকেট করে দেওয়া হয়েছিল। এই কেসের সঙ্গে সম্পর্কিত সমস্ত ফাইল চাই আমার। হ্যালো, কোথায়? কোন রেস্টুরেন্ট? ঠিক আছে, পৌঁছচ্ছি। ওদের উপর নজর রাখো। আজকে কিন্তু খুব ভালো খেলা হয়েছে, তাই না বল? হ্যাঁ, তুই তো ফাটিয়ে দিয়েছিস। হ্যাঁ, ইয়েস ম্যাম। মজা তো হয় রে ভাই। আরে কি মজা বল। জানিস, রাতের বেলা যখন বাড়ির সামনে যাই না, তখন সিকিউরিটি গার্ডদের পটাতে হয়। বলছিস আমিও ঠিক মতন খেলতে পেরেছি। হ্যাঁ, দেখ, আমি তো পুরো রকম চেষ্টা করি, বাট আপনি জানেন কি কারণে? তোমরা কি মনে করো তোমরা যা খুশি তাই করে যাবে আর তোমাদের কেউ কিচ্ছু করতে পারবে না? ম্যাডাম, আমরা কি করলাম? একটা মেয়েকে অতিষ্ঠ করে মারছো আর জিজ্ঞেস করছো কি করেছি? বেকা কাজ করলে না আমরা সোজা করতে জানি। কেন করছো এরকম? ম্যাম, আমরা নিজে থেকে ওর বাড়িতে যাইনি, ও নিজেই আমাদেরকে ডাকতো। আমরা আগেই আপনাকে এই কথা বলেছি ম্যাডাম। আর ম্যাডাম, আপনাকে যদি জানতেই হয় তাহলে জিয়ার সঙ্গে কথা বলুন না, ও কেন ডাকে আমাদের? ও মিথ্যে কথা বলে না স্যার। আমি সত্যি কথা বলছি স্যার, আমাদের বিশ্বাস করুন স্যার, প্লিজ। হ্যাঁ জানি, তোরা দুজনে তো রাজা হরিশ্চন্দ্রের বেটা। দেখো, লাস্ট বার বলছি, সত্যি করে বলো ওই মেয়েটাকে কেন বিরক্ত করো?
আর যদি সিআইডির পদ্ধতি শুরু করি তাহলে তোতা পাখির মতন বলতে শুরু করবে। দেখ মারপিট হচ্ছে। ও মাই, ছেলে দুটো মেয়েটাকে মারছে। মেয়েদের বিরক্ত করা। চল চল তো। থেমে যাও। কার কথায় করেছো সব? এক্সপেরিমেন্ট হচ্ছিল সায়েন্স ল্যাবে 2005-এ, আর বেস্ট ইনভেনশন যে করেছিল সে স্কলারশিপ পেয়েছিল। একটা স্টুডেন্ট অ্যাসিডে মারা গিয়েছিল, নাম ছিল সম্পদ। ও একটা স্পেশাল অ্যানাস্থেশিয়া বানিয়েছিল অজ্ঞান করার ওষুধ, যা যে কোনো মাসেলকে 5 মিনিটে ফ্রিজ করতে পারত। আর এই রজত আর বিনয়, এরা এমন একটা কেমিক্যাল বানিয়েছিল যা যা যে কোনো জিনিসকে 30 মিনিটের মধ্যে গলিয়ে ফেলতে পারত। স্যার, স্যার এই দেখুন। এও সেই সময় কলেজেই ছিল, আর এই ব্যাপারটাও আমাদের কাছ থেকে লুকিয়েছে। টাকা এনেছো? হ্যাঁ, এই দেখুন। এবার খুশি? গুড। এই হলো তোমার জিনিস। তো এটাই হলো দুনিয়ার সবচেয়ে বড় আবিষ্কার, যেটা এখন আমার হবে। একদম তোমার। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই তুমি লুকিয়ে লুকিয়ে কি করছো? হ্যাঁ, কি করছো লুকিয়ে লুকিয়ে? আর এগোবেন না, না হলে এই বোতলটা আমি এর মাথায় ভাঙবো। আর এগোবেন না, বলে দিচ্ছি। আর এগোবেন না, না হলে এ মারা যাবে। তুমি এখান থেকে পালাতে পারবে না, ছাড়ো ওকে। আর এগোবেন না, আর এগোবেন না। আমি মিথ্যে বলছি না, মিথ্যে বলছি না আমি। আর এগোবেন না, এগোবেন না। সুশান্ত, ওকে হসপিটালে নিয়ে যাও এক্ষুনি। আমি মেরেছিলাম ওকে। আমি রজতের ওই স্যাম্পল ইউজ করে সম্পদকে আমি ল্যাবেই মেরে ফেলেছিলাম। আর হিতেন, তুই এখানে কি করছিস? আর আর সম্পদের বানানো ওই কেমিক্যালে নিজের নাম লাগিয়ে আমি ওটাকে বিক্রি করে দিয়েছিলাম। তুমি কেন এটা করেছিলে? আমার খুব টাকার দরকার ছিল। আমি খরচা পোষাতে পারছিলাম না। তারপর যখন আমি জানতে পারলাম যে সম্পদ এমন একটা কেমিক্যাল আবিষ্কার করেছে যার সাহায্যে বডি ফ্রিজ হয়ে যায়, যার ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক দাম, ওই কেমিক্যাল ওর থেকে নেওয়ার জন্য আমি ওকে মেরে ফেলি। রজত আর বিনয়কে ওদেরই আবিষ্কার করা কেমিক্যাল দিয়ে তুই মেরেছিস, আর কেমিক্যাল বিক্রি করে তুই টাকা কামাতে চেয়েছিলি, তাই তো? আর এতে ওই স্টিম রুমের অ্যাটেন্ডেন্ট রিকি, ও তোকে সাহায্য করেছিল না? হ্যাঁ, কিন্তু আমি ওকে টাকা দিয়েছিলাম এই বোতলের সব কেমিক্যাল ওই স্টিম বক্সে দিয়ে দেবে। যেই কাজ শেষ হয়ে যাবে এই বোতলটাকে সরিয়ে দেবে। এনাও। হ্যাঁ, বুঝতে পেরেছি। চলো যাও এখান থেকে। আমি প্রথমে বিনয়কে মেরেছি।
তারপর রিকির সাহায্যে আমি রজতকেও শেষ করে দিয়েছিলাম। রিকি তো তোমার বন্ধু হয়, তাই না? তাহলে ওকে মারার চেষ্টা কেন করেছিলে? ও আমাকে ব্ল্যাকমেল করছিল। আমি ভাবছি যে জীবও কত মূল্যবান বস্তু, একটু পিছলে গেলেই কোটি টাকার লোকসান করে ফেলে, সম্মানহানি হয়, ফাঁসিতেও ঝুলিয়ে দেয়। দেখ ওই কেমিক্যালের বটলটা, আমার ভেতরে দুটো মার্ডারের রহস্য অনেক বেশি। জীবের ভার নিতে পারছে না, একটু তো ব্যালেন্স করতেই হবে। এনে টাকা ধর আর নিজের মুখটা বন্ধ রাখ, বুঝলি? ওই কেমিক্যালের জন্যই ও আমাকে হুমকি দিচ্ছিল। কি করতাম, প্রয়োজন ছিল আর বাধ্যও ছিলাম। শাট আপ! একটা ভালো আবিষ্কারের অপব্যবহার করেছিস তুই। তিনটে খুন করেছিস। তোদের মতো লোকেদের জন্য আইনও একটা আবিষ্কার করেছে, ফাঁসি। আপনারা একবার এটা বুঝতে পারলেন না যে আপনারা সবাই মিলে একটা নিরুপায় মেয়ের উপর এতটা অন্যায় চালাচ্ছেন? কেউ কাউকে এভাবে বিরক্ত করে? বলুন। সরি ম্যাডাম, এই রমেশবাবু তার ফ্ল্যাট বিক্রি করতে চাইছিলেন আর ভালো ক্রেতাও পেয়েছিলেন, সেই জন্যই সব। আর ম্যাডাম, জিয়া বাড়িটা খালি করতেও চাইছিল না, আর ওর যে এগ্রিমেন্টটা সেটা শেষ হতে এখনো অনেকটা টাইম ছিল। ম্যাডাম, এই রমেশবাবু আমার কাছে এসে একদিন সমস্যার কথা বললেন আর আমার সাহায্য চাইলেন, আর তাই আপনারা মিলে এই ড্রামাটা করলেন, একটা মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন। আপনারা এরকম কাজ করলেন কিভাবে? আর রমেশবাবু, আপনি আপনি টাকার লোভে মনুষ্যত্বই ভুলে গেলেন। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। জিয়া এখন থেকে এখানেই থাকবে, ওই ফ্ল্যাটে। জিয়া, আমাকে মাফ করে দাও। আই এম রিয়েলি সরি। প্লিজ স্যার, সরি বলে আমাকে লজ্জা দেবেন না। থ্যাংক ইউ ম্যাম, আপনি আমায় অনেক সাহায্য করলেন, নয়তো আমি আমার প্যারেন্টসের কাছে আবার ফিরে যেতাম। দেখো জিয়া, কখনো ভয় পাবে না, নিজের অধিকার আর সম্মানের জন্য সব সময় লড়বে, বুঝলে? বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ম্যাম। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.